আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অর্থায়নের উৎস যে চ্যাপ্টারটা আছে সেটার আমরা আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমরা এই চ্যাপ্টারের সামারি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের অভ্যন্তরীণ উৎস আর বহিস্তর শুধু স্বল্পমেয়াদী উৎসটা নিয়ে আমরা আলোচনা করব। তো অভ্যন্তরীণ উৎস হচ্ছে মালিক যখন নিজস্ব নিজের সোর্স থেকে বা নিজের পার্সোনাল ব্যবসা থেকে বা নিজের ব্যক্তিগত তহবিল থেকে টাকা দিয়ে ব্যবসা শুরু করে, সেটা আমরা অভ্যন্তরীণতে করি। তো অভ্যন্তরীণের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক আর একটা হচ্ছে মুনাফা ভিত্তিক। সো মালিকানা ভিত্তিক বলতে হচ্ছে মালিক যখন নিজে টাকা নিয়ে আসে সেটা মালিকানা ভিত্তিকের মধ্যে পড়ে। এখন আমরা যদি ব্যবসার ক্যাটাগরি দিয়ে দিই, যেমন এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসার মালিক নিজস্ব মূলধন অথবা আত্মীয় স্বজন থেকে লোন অথবা ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করে। অন্যদিকে অংশীদারি ব্যবসায় যারা অংশীদার থাকে তারা নিজস্ব টাকা দিয়ে তারা বিজনেস শুরু করে। অথবা যারা যৌথ মূলধনী, তাদের যে মূলধনের সোর্স তারা সেটা শেয়ার বিক্রি করে সে টাকা কালেক্ট করে। তাহলে এক মালিকানা ব্যবসা কীভাবে করে? নিজস্ব তহবিল। অংশীদারি ব্যবসা অংশীদারদের মূলধন, আর যৌথ মূলধনী শেয়ার বিক্রয়ের মাধ্যমে। এটা মালিকানা ভিত্তিক, মানে মালিকের যে। এরপর মুনাফা ভিত্তিক। মুনাফা বলতে যেমন প্রথম অবন্টিত মুনাফা। যখন ব্যবসায় অনেক প্রফিট করে তারা প্রফিটের একটা অংশ ভাগ করে না, ভাগ না করে তারা একটা ফান্ডে রেখে দেয়। এই ফান্ডের টাকাটা একসময় তারা মূলধন হিসাবে বা অর্থায়নের সোর্স হিসাবে ব্যবহার করতে পারে। আবার লভ্যাংশ সমতাকরণ তহবিল, এটা লভ্যাংশ সমতাকরণ তহবিল। তো লভ্যাংশ সমতাকরণ তহবিল যখন শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিকরা অনেক বেশি প্রফিট করে, তখন একটা প্রফিটের একটা অংশ তারা ভাগ করে না, ভাগ না করে তারা কোম্পানিতে রেখে দেয়। যখন কোনো সময় লাভ কম হবে, ওই লাভ যেন তারা দিতে পারে সেজন্য তারা ওই তহবিলটা তৈরি করে। তার মানে ধরেন এই বছর আমি অনেক প্রফিট করলাম, কিন্তু পরের বছর হতে পারে আমি প্রফিট কম করছি। তো ওই দিক থেকে যখন আমি কম করব, যেন আমি ওই ঘাটতিটা পূরণ করতে পারি, এই জন্য লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করা হয়। এরপরে এখন আমরা আলোচনা করবো বহিস্তর। তিনটা ক্যাটাগরি আছে, একটা স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। আমরা শুধু আজকে স্বল্পমেয়াদীটা নিয়ে আলোচনা করব। তো স্বল্পমেয়াদীকে যদি আমি ভাগ করি, দুটাকে ভাগে ভাগ করা যায়। একটা প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক। প্রথমটা প্রাতিষ্ঠানিক, পরেরটা অপ্রাতিষ্ঠানিক। সো প্রাতিষ্ঠানিকের মধ্যে যেগুলো আছে আমি একটু বলে নিই। প্রাপ্য বিল, প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ঋণ, ব্যাংক ঋণ, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, আর ক্ষুদ্র ঋণ। সো প্রাপ্য বিল বলতে ধরেন আমি এক্স আর আরেকজন ওয়াই। আমি ওয়াই থেকে ওয়ের কাছে 500 টাকার প্রোডাক্ট বিক্রি করলাম, বাকিতে বিক্রি করলাম, যে এই শর্তে যে সে আমাকে একটা বিল দিবে, এই বিলটা আমি 3 মাস পর ভাঙাইলে এই বিলের টাকা আমি নিতে পারবো। তো হঠাৎ করে দেখা যাচ্ছে ইমার্জেন্সিতে টাকার দরকার হলে এই বিলগুলো ভাঙাই টাকা নেওয়া যায়। তো এটা যে বিক্রি করবে তার কাছে কি প্রাপ্য বিল, কারণ সে টাকা পাবে, প্রাপ্য। আর যে কিনবে তার কাছে সেটা কি হিসাবে কাজ করে? প্রদেয় বিল। তাহলে যখন আমরা বাকিটা ক্রয় বিক্রয় করি, এর মাধ্যমে আমরা একটা বিল পাই, এই বিল ভাঙাইলে আমরা একটা অর্থায়নের একটা সোর্স করতে পারি। আর যেহেতু এটা অভ্যন্তরীণ না, বাইরের থেকে কাজ করে, যেন বাহ্যিক বলে, আর এটা খুব অল্প সময়ের জন্য, 3, 4, 5 মাসের জন্য, এই জন্য এটাকে স্বল্পমেয়াদী সোর্সে ধরা হয়। এরপর স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ বলতে কিন্তু লং টার্মেও থাকে, যেমন 5, 6, 7 বছরে থাকে। তো স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের ক্ষেত্রে বোঝাচ্ছে যেটা 1 বছরের জন্য আমরা যদি ব্যাংক থেকে লোন নেই, সেটা কিন্তু বহিস্থ উৎস থেকে পড়বে। এরপর ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন বলতে বোঝাচ্ছে আমরা যখন ব্যাংকে দেখা যাক আমার অ্যাকাউন্টে ব্যাংকে 5,000 টাকা আছে আমার অ্যাকাউন্টে, এখন আমি 50,000 টাকা বা 40,000 টাকা বা 30,000 টাকার প্রোডাক্ট আমরা কিনতে চাই। তো হঠাৎ করে দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা থাকে না। তো টাকা না থাকার কারণে আমরা কি করি, অনেক সময় এই যে আমাদের যে ব্যাংকে যে হিসাব আছে, আমরা চাইলে একটা জমা অতিরিক্ত একটা সুবিধা নিতে পারি। যেমন আমার অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, তো 5,000 টাকার আমি একটা 10,000 টাকার একটা ট্রানজেকশন করবো, চাইলে কিন্তু ব্যাংক আমাকে একটা জমার অতিরিক্ত একটা সুবিধা দেয়, কিন্তু তার বিনিময়ে ব্যাংকে আমাদের কি দিতে হয়? সুদ দিতে হয়। পাশে ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণ এখন অনেক জনপ্রিয়, আমরা সবাই জানি। তো ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে সেটা ওই যারা গ্রামে অনেকে আছে যে ছোট অর্থের জন্য ব্যবসা শুরু করতে পারে না, সেই সেক্টরগুলোকে আইডেন্টিফাই করে এই ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। এরপর আমাদের প্রাতিষ্ঠানিক, সেটা অপ্রাতিষ্ঠানিক উৎস। তো অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আমরা যেটা প্রথম পাবো সেটা বাণিজ্যিক পত্র। সো বাণিজ্যিক পত্রে কি হয়? বাণিজ্যিক পত্র অনেক নামি দামি সুনামধন্য প্রতিষ্ঠান, যেমন বীমা প্রতিষ্ঠান থাকে, অনেক ব্যাংক ট্যাঙ্ক থাকে, তারা কি করে? তারা চাইলে তারা এই যে বাণিজ্যিক পত্র বিক্রি করে তারা মানুষের কাছ থেকে একটা টাকা নিতে পারে। এই টাকা নেওয়ার পর পরবর্তীতে তারা সুদসহ তাদেরকে টাকা ফেরত দিয়ে দেয়। সেই ক্ষেত্রে তাদের কোম্পানির সুনামটা অনেক রেপুটেশন হিসেবে কাজ করে। তারপর ক্রেতা হতে অগ্রিম। ক্রেতা হতে অগ্রিম বলতে খুবই সিম্পল। দেখা যাচ্ছে আমার একটা কাস্টমার রেগুলারলি আসে, আমি তাকে বললাম যে ভাই আমি কিছু মাল কিনবো, আমাকে 10,000 টাকা একটু ধার দেন, তার থেকে কিন্তু আমি ধার নিতে পারি, এটাকে বলে ক্রেতা হতে অগ্রিম।
তারপর হচ্ছে মজুদ মাল বন্ধকীকরণ। মজুদ মাল হচ্ছে ধরেন আমার গোডাউনে অনেক মাল আছে, তো আমার এখানে ইমার্জেন্সি টাকা দরকার বা ফাইন্যান্স লাগবে, তো আমি কি করলাম এই মালগুলা বা এই প্রোডাক্টগুলো আমি কারোর কাছে হচ্ছে একটা বন্ধক করলাম, বন্ধক রেখে তাদের কাছ থেকে আমি টাকাটা নিলাম, এটাকে বলা হয় মজুদ মাল বন্ধকীকরণ। লাস্ট হচ্ছে গ্রাম্য মহাজন। এই গ্রাম্য মহাজন কনসেপ্টটা গ্রামের দিকে অনেক বেশি পপুলার, কারণ গ্রামে অনেক মহাজন থাকে যারা উচ্চ সুদে মানুষকে লোন দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে একটু ঝামেলা হয়, অনেকেই গ্রামের যারা থাকে তারা যেহেতু কৃষক অথবা শ্রমিক এই পেশার মানুষ থাকে, তো তারা হচ্ছে এই লোনটা নিলে অনেক সময় এই লোনের টাকা সে পরিশোধ করতে পারে না, কারণ উচ্চ সুদের কারণে, তখন তাদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি হচ্ছে ক্রোক করে নিয়ে নেয়। এইগুলো ছিল মোটামুটি অভ্যন্তরীণ আর হচ্ছে বহিস্থ উৎস। আমরা পরের ভিডিওতে আমরা বহিস্থের যে দুইটা পার্ট আছে, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, এই দুইটা পার্ট নিয়ে আমরা এখানে আলোচনা করব। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে।